আজকে আমরা সায়েন্সের যে ৭৪ নম্বর পেজটি ছিল এবিটিএ টেস্ট পেপারের, তার সলিউশনগুলো দেখে নেব। চলো, প্রথম প্রশ্ন কী ছিল দেখো। একটা নিরেট ধাতব গোলক আছে, তার সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে। তাহলে একটা নিরেট ধাতব গোলক আছে, তার সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে কীরকম? একটা নিরেট ধাতব গোলক, ফাঁপা গোলক হচ্ছে কী হবে, কীরকম আধান ধরে রাখতে পারবে? সে কম, বেশি, না একই পরিমাণ? তাহলে বলো, যদি ব্যাসটা সমান হয় তাহলে অবশ্যই ব্যাসার্ধ সমান। তাহলে আমরা কি জানি যে একটা গোলক হোক, তাহলে সে সবসময় আধান কোথায় ধরে রাখে? না, আধান ভিতরে থাকতে পারে না, সবসময় পৃষ্ঠে থাকে আধান। তাহলে আধান সর্বদা কিসে থাকে? পৃষ্ঠে। তাহলে একটা ধাতব গোলক নিরেট হোক অথবা ফাঁপা, তার ব্যাসার্ধটা কি থাকবে? সেম থাকবে। তাহলে এখানে আমি কি বলতে পারি যে একটা নিরেট ধাতব গোলক হোক বা ফাঁপা গোলক হোক, যেহেতু তাদের ব্যাসার্ধটা সমান, তাদের আধান ধরে রাখার পরিমাণটা কি হবে? একই হবে, কারণ তারা তো সব পৃষ্ঠে আধান ধরে রাখবে। নেক্সট চলে আসো দুয়েরটা। একটি তারের রোধ দেওয়া আছে, আর তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তবে রোধের মান কত হবে? তাহলে ফর্মুলা মনে করো, দুইয়ের দাগ। তাহলে এটার ফর্মুলা কি হবে? আমরা জানি যে আর সমান লেখা হয় থাকে রো ইন্টু এল বাই এ, যেখানে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এলটা বলা হয় দৈর্ঘ্য। এবার এখানে বলেছে যে প্রথমে ধরে নাও তারটির দৈর্ঘ্য আমি বলছি L1 ছিল। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান এল ধরছি। প্রথমে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা ছিল সেটা ছিল এ, এবং রোধটা যদি বলি তাহলে হচ্ছে R1 সমান আর ছিল। তাহলে এটা গেল প্রথম ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কেসে কি হলো? না, সেকেন্ড কেসে দেখো যে তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, মানে L2 যেটা হয়ে গেছে, আগের যে দৈর্ঘ্য ছিল তার দ্বিগুণ হয়ে গেল, 2L হয়ে গেছে। এবং প্রস্থচ্ছেদ কি হবে তাহলে? তারটির আয়তন যদি তারটিকে টানলে কি হয়, তার আয়তনটা অপরিবর্তিত থাকে। একটা তারকে টানলে তার আয়তন অপরিবর্তিত থাকে। তাহলে প্রথমে এখানে লিখে নিই, তার আয়তন কত ছিল? V1 সমান A1, সরি, A1 L1, মানে কি হবে? AL। এটা ছিল প্রাথমিক আয়তন। এরপরে নতুন যে আয়তনটা হলো সেটা হচ্ছে এখন কত? V2। V2 সমান বলতে পারি কত? A2 L2। এবার A2 ইন্টু L2 কত পেয়েছি? 2L, মান বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে বলো A2 সমান কত লেখা যেতে পারে? দেখো, যেহেতু V1 সমান V2 হয়, কারণ আয়তনটা কি হয়? অপরিবর্তিত থাকবে। আয়তন অপরিবর্তিত। আয়তন অপরিবর্তিত থাকলে কি হবে? V1 সমান V2 হবে। তাহলে এখান থেকে V1 এর ভ্যালু পেয়েছিলাম AL, আর V2 ভ্যালু দেখতে পাচ্ছ A2 ইন্টু 2L। তাহলে বোথ সাইডে কত কাটবে? এল ক্যান্সেল। তাহলে নতুন যে আয়তনটা হবে সেটা কত হয়ে যাবে? নতুন যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হবে সেটা কি হয়ে যায়? অর্ধেক। মানে আমরা যদি দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে প্রস্থচ্ছেদ কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এবার বলো নতুন রোধ কত? R2 সমান কত হবে? তাহলে R2 সমান লিখতে পারি রো ইন্টু এল বাই এ লেখা হয়, তাহলে রো ইন্টু L2 বাই A2 লিখলাম। তাহলে রো ইন্টু L2 কত আছে? 2L। এটা কত পেয়েছি? A2 কত পেয়েছি? A/2। তাহলে এটা করলে কত আসছে দেখো, এই দুইটা উপরে উঠলে 4 হয়, তাহলে 4 তো আসছে সামনে একটা, বাকি ভিতরে কত থাকছে? রো ইন্টু এল বাই এ। এবার বলো যে রো ইন্টু এল বাই এ মানে কত হয়? দেখো, রো ইন্টু এল বাই এ মানে প্রথমের যে রোধ অর্থাৎ R1 হয়, তাহলে 4 ইন্টু আর বলতে পারি। তাহলে রোধটা কি হয়ে যাবে? আগের যা রোধ ছিল তার 4 গুণ, মানে 4R হবে। নেক্সট আসছে তিনের দাগ। তিনের দাগে বলেছে Q1 প্লাস Q2 সমান কিউ। তাহলে তিনের দাগে Q1 প্লাস Q2 এই দুজন সমান কত বলা আছে? কিউ। এবার বলেছে আধানদ্বয়কে বায়ু মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হচ্ছে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ। তাহলে
বলের মান সর্বোচ্চ হতে গেলে কি হয়, তার ডেরিভেটিভটাকে জিরো হতে, ফোর্সের যে ডেরিভেটিভটা সেটাকে জিরো হতে হয়, এটা আমরা জানি। তাহলে এটা করতে গেলে আমাকে প্রথমে ফোর্সটা বের করতে হবে। তাহলে এফ সমান, যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে সাম কনস্ট্যান্ট কে ইন্টু Q1 Q2 বাই, যদি দুটো আধান সাপোজ আর দূরত্ব থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা জানি যে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো এইখান থেকে তো আমরা এটা লিখতেই পারি যে Q2 সমান Q-Q1 লেখা যায়। চলো তাহলে এখানে মান বসাই কে ইন্টু Q1, আর এখানে বসাচ্ছি Q-Q1 কার জায়গায়, Q2 এর জায়গায়, বাই আর স্কোয়ার। তাহলে এটা কার ভ্যালু, এফ এর ভ্যালু। এবার ফোর্স হতে হবে সর্বোচ্চ, তাহলে ফোর্স সর্বোচ্চ হবে তার আগে একটু সাজিয়ে নেওয়া যাক, কে বাই আর স্কোয়ার এখানটা লিখতে পারি কি কিউ ইন্টু Q1 মাইনাস Q1 স্কোয়ার, এটা এটা হয়ে গেল এফ। এবার এখানে বলেছে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ, তাহলে বলের মান সর্বোচ্চ হওয়ার শর্ত কি, বলের মান সর্বোচ্চ হওয়ার শর্ত হবে ডিএফ DQ1 এটা সমান কি হতে হবে, জিরো হতে হবে। চলো এটাকে জিরো করা যায়, তাহলে Q1 এর রেসপেক্টে যদি উপরেরটা ডেরিভেটিভ করা হয় কি আসবে, বা আমরা বলতে পারি কি DQ1 অফ, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, কে বাই আর স্কোয়ার Q1 মাইনাস Q1 স্কোয়ার, এটা জিরো। তাহলে কে বাই আর স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট সামনে চলে আসছে, তাহলে এটার যদি ডেরিভেটিভ করি তাহলে কি পড়ে থাকছে, DD Q1 অফ Q1 চলে গেলে কিউ পড়ে থাকছে, মাইনাস এটা সামনে 2Q1 এসে যাচ্ছে, 2Q1 এটা সমান জিরো। অর্থাৎ এখান থেকে বলতে পারি কি না কিউ মাইনাস 2Q1 সমান জিরো, বা এখান থেকে আমার কার মান দরকার, Q1 এর মান, Q1 সমান কত পাবো, Q1 সমান পাবো Q/2, Q1 সমান পেলাম Q/2। আবার বলো Q2 সমান কি লেখা হতো, Q2 সমান লেখা হতো Q মাইনাস Q1, তাহলে কিউ মাইনাস Q1 মানে কত পেয়েছি Q/2, এখানে বসাও Q/2, তাহলে কত হবে Q/2, তাহলে Q2টাও কত পেলাম Q/2। তাহলে বুঝতেই পারছো এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে এদের অনুপাত কত হবে, তাহলে Q1:Q2 কত হবে, দুজনের মান সমান, তাহলে Q1:Q2 সমান Q/2:Q/2, তাহলে বোথ সাইড কেটে গেলে কি হয়ে যাবে 1:1। তাহলে বলেছে এদের মধ্যে এর মান কত হবে, তাহলে 1 হবে। এল দৈর্ঘ্যের একটা ধাতব দণ্ড ওমেগা কৌণিক বেগে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে বিতে ঘুরছে, এটা একটা থিওরিটা সবাই পড়েছো, যে একটা এল দৈর্ঘ্যের দণ্ড যদি ওমেগা কৌণিক বেগে সুষম চৌম্বক ক্ষেত্রে ঘুরতে থাকে উল্লম্ব দিকে, তাহলে ধাতব দণ্ড টিতে যে তড়িৎচালক বল আবিষ্কৃত হয় তার রাশিমালা কি ছিল, হাফ বি এল স্কোয়ার ওমেগা, কোথায় গেল কোন অপশন, এটা হাফ বি এল স্কোয়ার ওমেগা। নেক্সট আছে 5-এর দাগে, কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের মান, টর্ক টাও সমান IA×B। এ হলো কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, বি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দেখাও যে একটি এল দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই মানের তড়িৎ প্রবাহিত হলে যদি লুপটির তল অভিমুখ হয় ত্রিভুজাকার লুপের উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে। তাহলে টর্কের সূত্র দেওয়া আছে, লুপটির তল চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে, এটাও বলে দেওয়া আছে লুপটির তল, এবং লুপের ক্ষেত্রফল ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে দেখো এখানে এ ভেক্টর, তাহলে বি ভেক্টরের অভিমুখে থাকতে, তাহলে এখানে আমাদের বলতে পারি পাঁচেরটা, পাঁচেরটা কি না প্রশ্নে দেওয়া আছে টাও সমান IA×B। এবার ধরো যদি লুপটির লুপটির তল চৌম্বক ক্ষেত্রের
আমরা দেখেছি যে এরকম একটা তল থাকে, একটা লুপ থাকে, এরকম কারেন্ট যায়, সরি এটা দিয়ে কারেন্ট যায়, কারেন্ট যায়, কারেন্ট যায়, এটা দিয়ে বেড়ায়। তাহলে এরকম যে লুপটা থাকে, এই বরাবর বি যায়, অর্থাৎ কি এই যে লুপটার যে তল, এই তলের সাথে বি কি আছে, প্যারালাল আছে। তাহলে যদি লুপটির তল চুম্বক ক্ষেত্রের বি ভেক্টরের অভিমুখে থাকে, অভিমুখে থাকে, তার মানে এই যে লুপটার যে ক্ষেত্রফল, তাহলে তার একটা ক্ষেত্র ভেক্টর আছে। তার মানে কি হচ্ছে, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর কি হয়ে যাচ্ছে, প্যারালাল। ক্ষেত্রফল ভেক্টর আর চুম্বক ক্ষেত্র ভেক্টর প্যারালাল হয়ে যাচ্ছে যদি একই অভিমুখে থাকে। তাহলে থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি টর্ক টাও সমান আমরা কি জানি, আই এ ক্রস বি মানে লিখতে পারি আই এ বি সাইন থিটা। তাহলে সাইন 0 কত হবে না, সাইন 0 হচ্ছে, তাহলে থিটার ভ্যালু 0ও হতে পারে, আবার থিটার ভ্যালু কত হতে পারে, 180 হতে পারে সমান্তরাল, এদিকেও হতে পারতো। তাহলে থিটার ভ্যালু 0 হতে পারতো, 180 হতে পারতো। তাহলে দুটো মানই বসালে টাও আমরা কত পাবো, 0 পাবো। অর্থাৎ এখানে যে টর্কের মানটা হবে সেটা 0। তাহলে দেখো এখানে যে প্রশ্নটা ছিল যে কুণ্ডলীর উপর টর্কের মান এত যেখানে এই কুণ্ডলীর তলের ক্ষেত্রফল বিচৌম্বক প্রাবল্য, দেখাও যে এল দৈর্ঘ্য বিশিষ্ট লুপের মধ্য দিয়ে আই মানের তড়িৎ প্রবাহিত হলে ত্রিভুজাকার লুপের মধ্যে দিয়ে যদি লুপটির তল আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখে থাকে, তাহলে বুঝতে পারছো লুপটির তল চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে আছে। তাহলে লুপটির তলের যে ভেক্টরটা, ক্ষেত্রফল ভেক্টর মানে এ ভেক্টর আর বি ভেক্টর কি পরস্পর একই দিকে আছে। তাহলে ত্রিভুজাকার লুপের উপর ক্রিয়াশীল টর্ক কত হবে, যদি একই দিকেই থাকে এ আর বি প্যারালাল, তাহলে দুটো কেস হতে পারে, এক থিটা 0 হতে পারে আর হতে পারে থিটা 180। তাহলে দুটোই যদি আমরা বসাই, সাইন 0-তে 0, 180-তেও 0, তাহলে কি হবে, টর্ক টাও সমান কি হবে, 0। নেক্সট আছে 6-টা, যদি একটি এসি বর্তনের প্রবাহ মাত্রার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে গড় ক্ষমতা কত। তাহলে বর্তনের গড় ক্ষমতা বের করতে হবে। তাহলে 6-টা, তাহলে আই সমান কত দেওয়া আছে না 20 সাইন ওমেগা টি প্লাস পাই/3 অ্যাম্পিয়ার। আর ভি দেওয়া আছে 10 সাইন ওমেগা টি প্লাস পাই/6 ভোল্ট দেওয়া আছে। তাহলে এসি বর্তনের যে গড় ক্ষমতা তার ফর্মুলা আমরা কি জানি না, পি অ্যাভারেজ সমান লেখা হয়ে থাকে ভি আর এম এস আই আর এম এস কস ফাই। তাহলে ভি আর এম এস সমান আমরা লিখতে পারি কি v0/√2, আই আর এম এস সমান লিখতে পারি I0/√2, এবং কস ফাই এর জায়গায় বলো কত লেখা যাবে, কস ফাই। আচ্ছা ভি আর এম এস সমান এখান থেকে লিখতে পারি, তাহলে এখানে যে দশা পার্থক্য যেটা ফাই ওয়ানের ক্ষেত্রে কত আছে দেখো, ফাই ওয়ানের ক্ষেত্রে আছে ওমেগা টি প্লাস পাই/3, আর ফাই টুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা আই করে দিই কারেন্টের, আর এটা হচ্ছে ভোল্টেজের, ভোল্টেজেরটা আছে ওমেগা টি প্লাস পাই/6। তাহলে দশা কোনটা, এইটা। তাহলে কত ডিফারেন্স আছে, তাহলে ফাই সমান কত ধরতে পারি না পাই/3 মাইনাস পাই/6, এদের ডিফারেন্স করলে দশা পার্থক্য পেয়ে যাবো 3, 6, তাহলে এখান থেকে কত পাবো পাই/6। তাহলে দশা পার্থক্য আছে পাই/6 এর, তাহলে এখানে কসের ফাই এর জায়গায় কত বসাবো, কস পাই/6। তাহলে এবার বলো ভি নট কত আছে দেখো, তাহলে এইখানে আই সমান কার সাথে তুলনা করা হয়, I0 সাইন ওমেগা টি প্লাস এটার ফাই 1 ধরো, আর এটা হচ্ছে ভি সমান v0 সাইন ওমেগা টি প্লাস এটা ফাই 2 ধরো। এবার তুলনা করো, কম্পেয়ার করো, I0 এর সোজাসুজি কত আছে 20, v0 এর সোজাসুজি 10, তাহলে এখানে মান বসাও। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে ভি নট এর মান কত হবে, ভি নট এর মান দেখতে পাচ্ছ 10 আছে, তাহলে 10/√2। I0 এর মান দেখো 20 আছে, 20/√2, আর হচ্ছে কস, কস হচ্ছে পাই/6 কত হয় √3/2। তাহলে এটা হিসাব করলে কত আসছে, তাহলে হিসাব করলে দেখতে পাচ্ছ এখানে 2, 200, আর নিচে √2 √2 4, 200 √3
বাই 4 আসছে, অথবা বলতে পারি 100√3/2, 100√3/2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 50√3, তাহলে 50√3 অ্যান্সার আসছে। তাহলে দেখো এখানে আমাদের অপশন কি আছে, অ্যাভারেজ। তাহলে এখানে দেখো 50 ওয়াট আছে, 50-এর সাথে যদি আমরা √3 গুণও করে দিতাম, 50√3 আমাদের অ্যান্সার এসছে, এত ওয়াট। তাহলে এবার 50-এর সাথে 1.√3 ভ্যালু 1.73 সামথিং হয়ে থাকে, তাহলে এটা যদি আমরা গুণও করে দিই, তাহলে আমার এটা আসছে 86-র আশেপাশে আসছে, 86.6। কিন্তু এরকম কোনো অপশান এখানে আমাদের কিন্তু নেই, 100 আছে, 50 আছে, 200 আছে, তাহলে এখানে কোনোটি নয় কিন্তু এটার সঠিক উত্তর হবে। নেক্সট আসছে যে অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে আমাদের ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপটি কোনটি? তাহলে অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে আমাদের ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ, এটাও থিওরিটিক্যাল প্রশ্ন, যে বি ডট ডিএল সমান হবে মিউ নট আইসি এপসাইলন নট মিউ নট ডি ফাই বাই ডিটি। নেক্সট দেখো 8-এরটা, একটি প্রত্যাবর্তী প্রবাহ আই সমান I1 সাইন ওমেগা টি I2 কস ওমেগা টি সমীকরণ দ্বারা প্রকাশ করলে এটির মূল গড় বর্গমান কত হবে? চলো এটা করা যাক। তাহলে এটা আমাদের হবে 8-এরটা। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে আই সমান I0 সাইন ওমেগা টি প্লাস আলফা, আর এখানে দেওয়া আছে আই সমান I1 সাইন ওমেগা টি I2 কস ওমেগা টি, এবং অথবা ধরে নেওয়া যেতে পারে এটা, তাহলে এখানে যে পিক ভ্যালু যেটা হবে, অথবা আই সমান এখানে ধরে নিতে পারি I0 কস ওমেগা টি মাইনাস বিটা, যেখানে I0 সমান কি হবে, I0 সমান হবে √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, পিক ভ্যালু বা সর্বোচ্চ মান। তাহলে আই সমান কি লিখতে পারি, I1 সাইন ওমেগা টি, তাহলে আই সমান লিখতে পারি যে √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার I1 বাই I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস I2 বাই √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার cos ওমেগা টি। তাহলে দেখো এখানে যদি তুলনা করা হয়, তাহলে cos আলফা সমান কি আসছে, দেখো cos আলফা সমান আসছে I1 বাই √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। সাইন আলফা সমান কি আসছে না, সাইন আলফা সমান আসছে I2 বাই √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি I সমান, তাহলে কি লেখা যাবে, √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, এগুলো ধরে নিচ্ছি, ধরি cos আলফা সমান এটা, সাইন আলফা সমান এটা ধরে নিচ্ছি এইখানে, তাহলে এটা স্কোয়ার এইখানে মানটা যদি বসাই, তাহলে কি আসছে দেখো, cos আলফা সাইন ওমেগা টি প্লাস সাইন আলফা cos ওমেগা টি, এটা। তাহলে cos এ সাইন বি সাইনে cos বি, কার সূত্র, তাহলে I সমান √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, তাহলে এটা কার সূত্র হবে আমাদের, সাইন এ প্লাস ওমেগা টি প্লাস আলফা।
এটা সূত্র। তাহলে সুতরাং এখান থেকে কি পাচ্ছি দেখো, আই সমান আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা, এটাই আসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ প্রবাহ আই নট সমান রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার। এবার আই নট বাই রুট টু, আই আর এম এর সমান কি লেখা হয়, আই নট বাই রুট টু। তাহলে আই নট কত হয়, রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই রুট টু। তাহলে এটা সমান লেখা যেতে পারে রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই, সরি রুট টু না, টু আসবে। তাহলে এখানে সমীকরণটা দেওয়া ছিল আই ওয়ান সাইন ওমেগাটি আই টু কস ওমেগাটি দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে গড় বর্গমান কত হবে। তাহলে এখানটা আমরা একটা স্টেপ লিখে নিতে পারি যে আই সমান আই ওয়ান সাইন ওমেগাটি প্লাস আই টু কস ওমেগাটি। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা কি করেছি দেখো, এই সমীকরণটা বা পরের স্টেপ এটা, এই সমীকরণটা আমরা কি করেছি, রুট আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার দিয়ে গুণ করেছি জাস্ট। এই যে এখানে হরে দেখো এটা নিচে এসেছে, এখানে জাস্ট গুণ করেছি। এই সমীকরণটাকে আমরা বাইরে একটা আই ওয়ান স্কোয়ার আই টু স্কোয়ার দিয়ে প্রত্যেকের হরে যেহেতু লিখেছি তার জন্য এটাকে এখানে বাইরে গুণ করেছি। দিয়ে কি ধরে নিয়েছি যে কস আলফা সমান, এটাকে কস আলফা ধরে নিয়েছি আর এটাকে আমরা সাইন আলফা ধরে নিয়েছি। দিয়ে ইকুয়েশনটা সমাধান করে দেখা যাচ্ছে যে এইটা যদি তুলনা করা হয় এগুলোর সাথে, এই এক নম্বরের সাথে যদি তুলনা করা হয় তাহলে আই নটের ভ্যালু পাচ্ছি। তাহলে আই আর এম এর সমান এখান থেকে পেয়ে গেলাম আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু। তাহলে এটার অ্যান্সার আমরা বলবো অপশন এ হবে কিন্তু আমাদের এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে কোনো বৈদ্যুতিক একটা লাইট আছে, তার তড়িৎ প্রবাহ মাত্রা যদি 0.5% আমরা হ্রাস করি তাহলে ক্ষমতাটা কি হবে। তাহলে পি সমান কি লেখা হয়, পি সমান লেখা হয় আই স্কোয়ার আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল্টা পি বাই পি সমান 2 ইন্টু ডেল্টা আই বাই আই প্লাস ডেল্টা আর বাই আর ইন্টু 100, এদিকে ইন্টু 100। তাহলে এখানে কিসে প্রশ্নে কি বলা আছে দেখো, যে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস করা হলো। তাহলে আমাদের এই রোধের পার্টটা লাগছে না, তাহলে এই রোধের পার্টটা আমাদের লাগছে না, তাহলে এই রোধের পার্টটা আমাদের লাগছে না, আমাদের যে শুধু তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে। তাহলে এই জায়গায় লিখতে পারি কি যে 2 ইন্টু 0.5%। তাহলে 0.5% যদি হ্রাস করা হয় তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা অবশ্যই 1% হয়ে যাচ্ছে। তাহলে এটা যেহেতু 0.5% হ্রাস করা হচ্ছে তাই এটা আমি লিখছি মাইনাস, -0.5 লিখছি। তাহলে -1%, তাহলে ক্ষমতা কি হয়ে যাবে, 1% হ্রাস পাবে। তাহলে এগুলোকে বলা হয় থাকে নেগেটিভ এরর, যেটাকে বলি আমরা শতকরা ত্রুটিতে 11-এ। তাহলে এটা কতটা হ্রাস পাবে, -1%। মাইনাসের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, তাহলে এখানে 1% হ্রাস পাবে, অ্যান্সার তাহলে 1% হবে। প্রদত্ত রশ্মিগুলির মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তাহলে বলো এদের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটি নয়, না এক্স রশ্মি কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ উচ্চ শক্তি সম্পন্ন। গামা রশ্মি কি, না সর্বোচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গ। বিটা রশ্মি উচ্চ শক্তি সম্পন্ন পজিট্রনের স্রোত, এগুলি কণা। তাহলে বিটা রশ্মি হচ্ছে কি একটা ইলেকট্রন বা পজিট্রনের স্রোত, তেজস্ক্রিয় ক্ষয়ের সময় এটা নির্গত হয় বিটা রশ্মি। আর তাপীয় রশ্মি মানেই হচ্ছে ইনফ্রারেড রশ্মি যেটাকে আমরা বলি, তাহলে এটাও কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বর্ণালীর একটা অংশ। তাহলে এখানে অ্যান্সার আমরা কাকে দেখাবো, না বিটা রশ্মি।
তাহলে বিটা রশ্মি হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন কণা বা পজিট্রন ইলেকট্রনের স্রোত, তাহলে এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। নেক্সট বলেছে দেখো এখানে বিবৃতি 1 দেওয়া আছে, পাশের চিত্রে বর্তনীর প্রতিমিত অবস্থা। প্রতিমিত অবস্থায় কি হয়? গ্যালভানোমিটার কারেন্ট জিরো। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট যদি জিরো হয় তাহলে বলতো বি আর ডি সমবিভবে আছে, তাহলে এদের মধ্যে বিভবটা কত? শূন্য বা সমান এদের মধ্যে। তাহলে বিবৃতি 2টা কিন্তু সঠিক, বি আর ডি বিন্দুর মধ্যে বিভব সমান। নেক্সট বলেছে তাই জন্য কোন কারেন্ট প্রবাহের বিভব পার্থক্য থাকলেই গ্যালভানোমিটারে কারেন্ট আসতো, সেটা আসছে না। নেক্সট দেখো যদি বিভব সমান হয়ে যায় তাহলে পি আর কিউ প্রতিমিত অবস্থায় কি হয়? পি বাই কিউ সমান আর বাই এস, তাহলে দুটো সমান। তাহলে পি আর কিউ আছে শ্রেণীতে, তাহলে পি প্লাস কিউ তুল্য রোধ উপরটার, আর আর প্লাস এস শ্রেণীতে আছে এবং তারা পরস্পরের সাথে সমান্তরালে আছে। তাহলে দুটো রোধ যখন সমান্তরালে থাকে তখন তাদের তুল্য রোধ আর এসি কত হবে? তাহলে ফর্মুলা কি আছে? এ ও বি দুটি রোধ যদি সমান্তরালে থাকে এ বি বাই এ প্লাস বি, তাহলে পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা হয় সমান্তরাল ক্ষেত্রে। তাহলে এটাও তাহলে সঠিক আছে। তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই কিন্তু সঠিক। তাহলে আমরা এখানে কোনটা চুজ করব? না এ, বিবৃতি 1 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। নেক্সট বলছে 12টা বিবৃতি 1 অনুভূমিক তলে স্বাধীন, বিবৃতি 1 কি বলছে? অনুভূমিক তলে স্বাধীনভাবে ঘুরতে পারে এমন একটি চুম্বক শলাকার উপরে শলাকাটির সঙ্গে সমান্তরালে রাখা একটি পরিবাহী তার। তাহলে এরকম একটা চুম্বক শলাকা আছে, এখানে একটা তার, কারেন্ট যাচ্ছে এনএস যা হোক একটা মেরু দেওয়া আছে এখানে, তাহলে কারেন্ট যাচ্ছে সমান্তরালে। তড়িৎ প্রবাহ পাঠালে শলাকাটির কৌণিক বিক্ষেপ হয়। হ্যাঁ আমরা জানি যে একটা তড়িৎবাহী তার তার চারিপাশে একটা কিসের সৃষ্টি করে? ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি করে, যার জন্য কি হয়? সেই কারণে এই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটে। তাহলে এটা ঠিক আছে। পরিবাহী তারে তড়িৎ প্রবাহ হলে সেটির চারিদিকে তড়িৎ ক্ষেত্র নয় কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে এইটা ভুল আছে। তাহলে এখানে আমরা বলবো যে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তাহলে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 সঠিক নয়। তাহলে এখানে আমরা কোনটা চুজ করব? সি। তাহলে সি চুজ করব কোন প্রশ্নের জন্য? না 12 নম্বরের জন্য, আর এটা চুজ করব 11 নম্বরের জন্য। নেক্সট দেখো একটা সমান্তরাল প্লেট ধারকের ছবি দেওয়া আছে। একটা পাতলা ধাতব প্লেট পি আর সি, পি কে এদের মাঝে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো পজিটিভ আর নেগেটিভ জুড়ে দেওয়া হয়েছে মানে কি হয়ে গেল? সেটা শর্ট হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে বুঝতে পারছো ফর্মুলা কি আছে? আমরা করব 13টা। তাহলে এমনিতে আমরা জানি যে সি সমান হয় এপসাইলন নট এ বাই ডি, ডি হচ্ছে পাতদ্বয়ের মধ্যে ব্যবধান, পাতদ্বয়ের ক্ষেত্রফল, সি হচ্ছে ধারকত্ব, এটা আমরা জানি। আবার এটাও জানি যে সি সমান লেখা হয় কিউ বাই ভি। এবার বলো দুটো পাতকে যখন জুড়ে দেওয়া হয়েছে তখন তারা শর্ট হয়ে গেছে, আর শর্ট হয়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া? তাহলে দুটো পাতকে জুড়ে দিলে সেখানে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট হওয়া মানে সেখানে বিভব পতন ঘটে, বিভব শূন্য হয়ে যায়, ভি জিরো। তাহলে বলো ভি যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি? কিউ বাই জিরো। তাহলে কিউ বাই জিরো মানে ধারকত্ব কি হয়ে যাচ্ছে? অসীম। তাহলে দেখো কি হবে? কিউ বাই জিরো হওয়া মানে ধারকত্ব এখানে অসীম হয়ে যাবে। এবার নেক্সটে দেখো চিত্রানুযায়ী এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ চেয়েছে, এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। তাহলে বলো এই পয়েন্টটা যদি এ হয় তাহলে এটাও এ, এই পয়েন্টটা যদি বি হয় এটাও বি। তারপর এখানে দেখো বি, এটা ডি পয়েন্ট আছে, এটা সি পয়েন্ট আছে। তাহলে দেখো প্রথমে এ আর সি পয়েন্টের মধ্যে তাহলে কটা পয়েন্ট পেয়েছি? দেখো এ বি সি ডি, তাহলে 4টা পয়েন্ট পেয়েছি, এ বি সি আর ডি, 4টা পয়েন্ট পেয়েছি আমরা, এ বি সি ডি। তাহলে এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, তাহলে এই রোধটার কাজ শেষ। সি আর ডি এর মধ্যে একটা রোধ আছে, সি আর ডি এর মধ্যে একটা রোধ আছে, তাহলে এটার কাজ শেষ। ডি আর বি এর মধ্যে একটা রোধ আছে, ডি আর বি এর মধ্যে একটা রোধ শেষ। নেক্সট এ আর ডি এর মধ্যে একটা রোধ আছে, এ আর ডি এর মধ্যে একটা রোধ আছে, তাহলে এই রোধটা আমাকে কমপ্লিট। আরেকটা আছে সি আর বি এর মধ্যে, তাহলে সি
আর বি এর মধ্যে একটা রোধ আছে। তাহলে সবগুলো কত করে? আর করে। তাহলে দেখতে পাচ্ছ যে এদের যে অনুপাতটা, রেশিওটা, আর বাই আর মানে কত? 1, আবার আর বাই আর মানে 1। তাহলে অনুপাত যদি সমান হয় তাহলে মাঝখানে গ্যালভানোমিটার কারেন্ট শূন্য হয়। হুইস্টন ব্রিজের মতো যদি ভাবি তাহলে প্রতিমিত অবস্থায় কি হয়? গ্যালভানোমিটার এটা কোনো কাজে আসে না, তাহলে এটা আমার কোনো কাজে আসে না। তাহলে বলো এই আর কিসে আছে? শ্রেণীতে। তাহলে আর প্লাস আর মিলে কত হয়ে যাবে? এই আর মিলে কত হয়ে যাবে? 2r। এই আর মিলে কত হয়ে যাবে? 2r। তাহলে এই যে 2r আর 2r কিসে আছে? প্যারালাল। 2r আর 2r প্যারালাল। তাহলে এদের মধ্যে যদি করি তাহলে প্যারালালের সূত্র কি? a1 a b, a ইন্টু বি, দুটো রোধ যদি থাকে a ইন্টু বি বাই a প্লাস। তাহলে এটা করলে হয় 4r স্কোয়ার, নিচে আসছে 4r। তাহলে কত হবে? উপরে হচ্ছে 4r স্কোয়ার আর নিচে হচ্ছে 4r। তাহলে 4 ক্যান্সেল, আর আর স্কোয়ার দিয়ে আর একটা ক্যান্সেল। তাহলে অ্যান্সার কত হবে? আর। তাহলে দেখো কোনটা হবে? অপশন সি হবে এটা সঠিক উত্তর। 14 দাগ হয়ে গেল। 15 দাগে আসো। 15 দাগে যদি দেখি তাহলে এখানে দেখো এই দিকে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের দিকে আমরা কত কিনি? মাইনাস। তাহলে ভোল্টেজ কত আসবে? 2 গুণিত কারেন্ট গুণিত 2 ওহম। প্লাস থেকে মাইনাস, তাহলে বড় থেকে ছোট, বড় দাঁড়ি থেকে ছোট দাঁড়ি। তাহলে কি হবে? বড় থেকে ছোট মানে মাইনাস। নেক্সট এদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের দিকে হলে মাইনাস 2 ইন্টু 2। নেক্সট ছোট দাঁড়ি থেকে বড় দাঁড়ি, তাহলে পজিটিভ 10 ভোল্ট। তাহলে এটা সমান কত হয়? 0। তাহলে কেভিএল অ্যাপ্লাই করে দিলাম এখানে। তাহলে এটা সমান যদি 0 আসে তাহলে এখানে ভোল্টেজটা কত পাচ্ছি? তাহলে 0 না বলে এখানটা আমি বলছি এ আর বি প্রান্তের মধ্যে বিভবটা ভিএ মাইনাস ভিবি বলে দিচ্ছি। ভিএ মাইনাস ভিবি, এ আর বি বিন্দুর মধ্যে বিভব। তাহলে কত আসছে এখানে? 2 দুগুণে 4, এখানে -12, এখানে -4, আর এটা হচ্ছে 10 সমান ভিএ মাইনাস ভিবি। তাহলে এখানে হচ্ছে -4 -4 -8, -12 প্লাস 10 কত হবে? তাহলে মাইনাস, সে মাইনাসে প্লাস মানে -20 প্লাস 10। তাহলে এখান থেকে কত আসবে? -10 ভোল্ট। তাহলে -10 ভোল্ট হবে এটা সঠিক উত্তর। নেক্সট চলে আসো পরেরটা। পরেরটা দেখো দেওয়া আছে i1 কারেন্ট দেওয়া আছে, i2 কারেন্টও দেওয়া আছে। এই তথ্যগুলোকে আমাদের দেখতে হবে এগুলো ঠিক কি ভুল। তাহলে i1 কারেন্ট কত আছে? 3 অ্যাম্পিয়ার। i2 কারেন্ট কত আছে? 1 অ্যাম্পিয়ার। তাহলে কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এইখানে এই কারেন্টটা প্রবেশ করছে, এই কারেন্টটা প্রবেশ করছে, কিন্তু এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে এই পয়েন্ট থেকে ও পয়েন্টের রেসপেক্টে। তাহলে কেসিএল এ কি বলে? যেগুলো প্রবেশ করছে সেগুলোকে আমি প্লাস ধরছি, i1 আর i3 হচ্ছে প্লাস, i2 বেরাচ্ছে বলে i2 কে মাইনাস করলাম, আর i3 কে প্লাস। টোটাল সামেশন অফ কারেন্টটা হয় 0। তাহলে এখানে বলো i1 কারেন্টের ভ্যালু দেওয়া আছে কত? 3। i3 কারেন্ট জানি না কিন্তু i2টা জানি 1, i3 সমান 0। তাহলে এখান থেকে বলো যে i3 সমান কত আসছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে i3-র মানটাও পেয়ে গেলাম, i3-র মান হয়ে গেল এটা দিয়ে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে তাহলে প্রথম তথ্য ঠিক যে i3 2 অ্যাম্পিয়ার। নেক্সট বলেছে ভি বিও প্রান্তে ভোল্টেজ কি 2 ভোল্ট হচ্ছে? দেখো তো ভি বিও প্রান্তে ভোল্টেজ কত? ভি সমান কি হবে? ভি বিও মানে আইআর। তাহলে এখানে কারেন্ট কত যায়? বি ও প্রান্তে 1 অ্যাম্পিয়ার, এবং এখানে রোধ আছে 2, তাহলে ভোল্টেজ কত হবে? 2 ভোল্ট। তাহলে এটাও আমাদের ঠিক আছে। নেক্সট চলে আসো ভি ও এ। তাহলে ও এ প্রান্তে দেখো ভোল্টেজ, তাহলে 4 ওহম রোধ আছে আর 3 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তাহলে 4 3 12 হচ্ছে এখানের ভোল্টেজ। তাহলে এখানেও ঠিক আছে, এটাও ঠিক আছে। ভিওসি চেক করো, তাহলে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আর 5 ওহমের রোধ, তাহলে 5 দুগুণে কত? 10, ভোল্টেজ কত? 10 ভোল্ট। তাহলে এটাও ঠিক আছে, ভিওসি মান। তাহলে সবগুলো তথ্য এখানে ঠিক আছে ছবি রেসপেক্টে। নেক্সট আসছে আমাদের সেকশন ডি। সেকশন ডি তে দেওয়া আছে যে একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল এবং এত ওহম অভ্যন্তরীণ রোধ যুক্ত তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে। তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 প্লাস 0.1x পাওয়া যায়। তাহলে x এর মান কত হবে এখান থেকে বের করতে হবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? এটা আমাদের হবে 7 এর উত্তর।
তাহলে কোষের দু প্রান্তের বিভব পার্থক্য ভি সমান আমরা কি জানি ই প্লাস আই আর। তাহলে এখানে ভি সমান ই এর ভ্যালু কত আছে 1.5 ভোল্ট প্লাস আই আর আই কত 2 অ্যাম্পিয়ার, অভ্যন্তরীণ রোধ কত 0.2। তাহলে এখান থেকে পাচ্ছি 1.5 প্লাস 0.4, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 1.9 ভোল্ট। এবার দেওয়া আছে কোষের দুই প্রান্তের যে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে এটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়েছি 1.9। এটা সমান দেওয়া আছে এখানে যদি দেখি যে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য নাকি দেওয়া আছে 1 প্লাস 0.1 এক্স, তাহলে এক্স এর ভ্যালু চেয়েছে। তাহলে 1.9 সমান আমি লিখতে পারি যে 1 প্লাস 0.1 এক্স, বা এখান থেকে লেখা যেতে পারে কি যে 0.1 এক্স সমান 1.9 মাইনাস 1, মানে কত হবে 0.9, বা এক্স সমান এখান থেকে কত পাবো 0.9/0.1। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি এক্স এর ভ্যালু 9 পাচ্ছি। তাহলে এখানে দেখো 9 অপশনটি হবে এটা সঠিক উত্তর, তাহলে 9 হবে এটা সঠিক উত্তর। 18 দাগে চলে আসো যে 1 ওহম একটা রোধ আছে গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানে ষাঁট যোগ করলে মূল প্রবাহের 1/10 ওটা দিয়ে প্রবাহিত হবে, কত মানে ষাঁট যোগ করতে হবে। চলো দেখে নেওয়া যাক। তাহলে এখানে মূল প্রবাহের শান্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, তাহলে মূল প্রবাহের কত হবে 1/10। তাহলে মূল প্রবাহটা আই ধরছি, আই সমান কি হবে গ্যালভানোমিটার কারেন্ট প্লাস শান্টের মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে এখান থেকে আবার লিখে যেতে পারি গ্যালভানোমিটার কারেন্ট সমান আই মাইনাস আইএস, আই মাইনাস আইএস। তাহলে আই মাইনাস আইএস কত পেয়েছি I/10, তাহলে এখান দিয়ে কত যাবে 9I/10, মূল প্রবাহের 9/10 যাবে গ্যালভানোমিটার দিয়ে। তাহলে এবার আমরা পড়েছি কি যে আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস, এটা আমরা জানি। তাহলে আইজি কত পেয়েছি 9I/10 ইন্টু গ্যালভানোমিটারের রোধ কত বলে দেওয়া আছে 1 ওহম সমান আইএস কারেন্ট কত যাবে মূল প্রবাহের 1/10, আর শান্টের রোধ আমাকে বের করতে হবে। তাহলে দু সাইডে 10 ক্যান্সেল, আই ক্যান্সেল, তাহলে শান্টের রোধ কত হতে হবে অবশ্যই 9 ওহম হতে হবে। তাহলে এটাই হলো আমাদের সঠিক উত্তর। তাহলে দেখে নাও কোনটা হবে, এটা 9 ওহম। নেক্সট দেখো যে 0.5 দীর্ঘ ঋজু পরিবাহীকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর রেখে এতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, বি সমান দেওয়া আছে 2i ক্যাপ 4j ক্যাপ টেসলা। তাহলে এর উপর প্রযুক্ত হয় তার মান আর দিক নির্ণয় করতে হবে। তাহলে একটা তড়িৎ পরিবাহী তার যখন চুম্বক ক্ষেত্রে থাকে তখন তার উপর ক্রিয়াশীল যে ফোর্স, সেই ফর্মুলাটা মনে করো যে এফ সমান লেখা হয় আই ইন্টু এল ক্রস বি, এটা আমরা জানি। তাহলে এখানে এল ক্রস বি যেটা এল ক্রস বি, তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাহলে এখানে দেখো যে এল হচ্ছে লেন্থটা, তাহলে এখানে কত মিটার দীর্ঘ আছে 0.5 মিটার দীর্ঘ ঋজু, তার কোন দিকে রাখছি ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে এল মানে হচ্ছে লেন্থ। তাহলে আমি এটাকে বলছি যে 0.5 যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তাহলে আই ক্যাপ হচ্ছে তার ডিরেকশন ইন্টু মানে ক্রস বি এখানে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে আমরা জানি যে সম যেগুলো থাকে ক্যাপগুলো তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট 0 হয়, আই ক্রস আই হলে 0 হয়ে যাবে। তাহলে এখানে যার জন্য ক্রস প্রোডাক্টটা পড়ে থাকবে, আর আই এর সাথে জে এর ক্রস হলে কে ক্যাপ পাবো। তাহলে এখানে যে ক্রসটা পাবো সেটা হচ্ছে 0.5 আর 4-এর মধ্যে, এবং তাদের ক্রস করলে কে আসবে আই ক্রস জে, তাহলে এখান থেকে পাবো 2k ক্যাপ। এবার এখান থেকে আমাকে বলের মান নির্ণয় করতে হবে, তাহলে এফ সমান এই ফর্মুলাটা ইউজ করো, এফ সমান আই কারেন্ট কত যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার ইন্টু এল ক্রস বি কত পেয়েছি 2k ক্যাপ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বলটা কাজ করবে সেটা কি হবে 2k ক্যাপ নিউটন, বলের একক কি হবে নিউটন। তাহলে 2 নিউটন বল হবে, এবং কে ক্যাপ মানে কি ধনাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে দেখো তো এখানে 2 নিউটন বল ধনাত্মক জেড অক্ষ বরাবর,
কারণ পজিটিভ এসছে, পজিটিভ কে ক্যাপ মানে 2 নিউটন বল ধনাত্মক জেড অক্ষ বরাবর কাজ করবে, তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ বিস্তার দেওয়া আছে, তরঙ্গটি চুম্বক ক্ষেত্রের বিস্তার জিজ্ঞেস করছে। এই ফর্মুলা দিয়ে আগেও আমরা করেছি যে সি সমান কি লেখা হয়, ই নট বাই বি নট। এবার সি মানে শূন্যস্থানে আলোর বেগ, ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বি নট মানে চুম্বক ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্রের বিস্তার। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে চুম্বক ক্ষেত্রের বিস্তার। তাহলে বি নট সমান কি লিখবো, ই নট বাই সি। এবার ই নটের ভ্যালু দেওয়া আছে দেখো 48, আর সি সি সমান কত লিখতে পারি, এটা মানে হচ্ছে ভোল্ট মিটার ইনভার্স, আর সি সমান তো আলোর যা গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা লেখা হবে। এবার এখান থেকে বলো 3 × 16 = 48 যাচ্ছে, 3 × 16 = 48, তাহলে সমান কত আসছে 16 × 8 × 10⁸ উপরে উঠলে কত হবে -8, আর এখান থেকে পাবো এত টেসলা, চুম্বক ক্ষেত্রের একক কত হয় এত টেসলা, বা বলতে পারি ওয়েবার পার মিটার স্কোয়ার যাও। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 10⁻⁻8 এর সাথে কত আছে না 16 আছে, তাহলে 16 হবে এটার সঠিক উত্তর। নেক্সট চলে আসো সেকশন ই। সেকশন ইতে দেখতে পাচ্ছ একটা চলমান আধান তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তড়িৎ বন্টনের জন্য যে সাধারণ সমীকরণ ব্যবহৃত হয় তাকে বায়-সাভার্টের সূত্র বলা হয়। তড়িৎ বন্টনের জন্য যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তা নির্ণয় করার জন্য অবশ্যই তাতে ভেক্টর গুণফল সংশ্লিষ্ট থাকে, এবং এই সূত্র অনুসারে একটা ডিএল দৈর্ঘ্য সম্পন্ন তড়িৎবাহী তার প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে বায়-সাভার্টের সূত্র দিয়ে। এখানে প্রথম প্রশ্ন কি আছে, একটা ক্ষুদ্র তড়িৎবাহী তারের দৈর্ঘ্য ডিএল এর জন্য তার থেকে আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র ডিবি এর দিক কি হয়। তাহলে ডিবি এর দিক কোন দিকে হবে না ডিএল, দেখো ডিবির সাথে ডিএল ক্রস আর এর কিরকম সম্পর্ক না ডিবি ভেক্টর সমান দেখতে পাচ্ছ ডিএল ক্রস আর, তার মানে কি ডিবি ডিএল এর সাথে লম্ব হবে, ডিবি আর এর সাথে, তাহলে যার সাথে ক্রস প্রোডাক্ট থাকে তাদের প্রত্যেকের সাথে কি হয় লম্ব হয়, তাহলে ডিবি ডিএল এবং আর উভয়ের সঙ্গে কি হবে লম্ব হবে। নেক্সট দেওয়া আছে এল দৈর্ঘ্যের একটা সরলরৈখিক তড়িৎবাহী তারের জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইকুয়েশন আমরা কি পড়েছি, তাহলে মনে করো এখান থেকে আমরা জানি যে বি সমান হয় μ0I বাই 2πr। তাহলে একটা কি আছে এল দৈর্ঘ্যের সরলরৈখিক তার আছে, এটা দৈর্ঘ্য এল হয়, তাহলে তার লম্ব সমদ্বিখণ্ডক মানে এরকম কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এটা হয়ে যাবে L/2, এটা হয়ে যাবে L/2, গোটা তারটা এল। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর বের করতে হয়, তাহলে কোথা থেকে আর দূরত্বে। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি জানি μ0I/2πr, এটা ডিস্টেন্সটা কত হয় √L/2² প্লাস r², এটা হয়ে থাকে। এই বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র বের করব, এটাও সেম হবে L/2² প্লাস r²। তাহলে μ0I/2πr লেখা হয় L/2 ফর্মুলাটা আছে যে √L/2² প্লাস হচ্ছে r²। তাহলে এবার এখানে বলেছে যে আরটা যদি মাছ গ্রেটার দেন হয়, আরটা যদি অনেক বেশি হয় এল এর থাকতে, তাহলে এলটাকে তো এল যুক্ত পদটাকে আমরা কি করে দেবো নেগলেক্ট করে দেবো। তখন আমরা কি বলতে পারি যে আরটা যদি মাছ গ্রেটার দেন এল হয় তখন আমরা কি বলে দেবো যে L/2² আর r² এটা সমান নিয়ারলি ইকুয়ালস টু আমরা কি লিখবো r²ই বলবো, কারণ আরই বেশি বড় এখানে। তাহলে তখন এটা রুট করলে কি আসবে যে √r², নিচে আর আসবে, তখন ইকুয়েশনটা এই যে নিচে এইটার জায়গায় আচ্ছা এটা কেটে তখন ফর্মুলাটা কি হয়ে যাবে বি সমান হয়ে যাবে μ0I/2πr, আর এই জায়গায় চলে আসবে যে L/r, এটা চলে আসবে। তাহলে নিচে হয়ে যাচ্ছে কত μ0I/L/2πr²। তাহলে বিটা কার সাথে এ হচ্ছে,
না, তখন পেয়ে যাচ্ছি দেখো বিটা 1/r² সাথে। তাহলে এখানে কোন অপশনটা হবে? তাহলে বিটা কার সাথে হ্রাস পাবে? না, বিটা 1/r² সাথে হ্রাস পাবে। বিটা কোথায় গেল? হ্যাঁ, 1/r² রূপে হ্রাস পাবে। নেক্সট দেখো, যে দুটি দীর্ঘ সরলরৈখিক পরিবাহীকে সমান্তরালে রাখা হলো, দুটো এরকম রাখা হলো, কারেন্ট যাচ্ছে একই দিকে। তাহলে যখন একই দিকে কারেন্ট যায় এবং এরা যদি পরস্পর 2r দূরত্বে থাকে, তাহলে মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্র কি হবে? এটা r দূরত্বে, এখান থেকে এটা r দূরত্বে। তাহলে মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কি হয়? পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে এদিকে বি ওয়ান এদিকে বি টু পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য এদের মধ্যে তো সেই আকর্ষণ বল কাজ করে এবং মধ্যবর্তী স্থানে কি হয়? শূন্য হয়, চুম্বক ক্ষেত্র বা বললো। তাহলে এখানে অ্যান্সার কিন্তু শূন্য হবে। যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে বিন্দুতে মনে রাখবে যে চুম্বক ক্ষেত্র প্রবলটা 0 হয়। তারপর দেখো নেক্সট, বায়ো-সাভার্ট সূত্রের বিকল্প কি হয়? বায়ো-সাভার্ট সূত্রের বিকল্প রূপে আমরা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রকে জানি, যে বায়ো-সাভার্ট সূত্রের বিকল্প হবে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। নেক্সট এই তারটার জন্য দেখো একদিকে অসীম, কিন্তু এখানে এদিকটা কি অসীম না। তাহলে এই যে একটা অর্ধ অসীম তারের জন্য, আচ্ছা এমনি একটা অসীম তারের জন্য কত হয় ইকুয়েশন? না, এখানে মোট দুটো চুম্বক ক্ষেত্র পাবো, বি ওয়ান আর বি টু। যেহেতু এইখানে এটাও অর্ধ অসীম একটি তার, কিন্তু যে বিন্দুতে বের করা হবে চুম্বক ক্ষেত্র সেই সেই বিন্দুতেই যেহেতু তারটি অবস্থিত, তাহলে তার জন্য কি হয়? 0 হয়। তার মানে এই তারটার জন্য কিন্তু আমরা চুম্বক ক্ষেত্রটা 0 পাবো। তাহলে একটা পাবো এই অংশটার জন্য, আরেকটা পাবো এই তারটার জন্য। এই দুটো তারের জন্য আমরা চুম্বক ক্ষেত্র পাবো বি ওয়ান আর বি টু। তাহলে ধরো এই যে এই তারটার জন্য আমরা কত পাবো? তারটার জন্য পাবো μ0I/, এমনিতে কত হয়? 2πr। এমনিতে আমরা একটা মানে অসীম তারের জন্য হয় 2πr, তাহলে অর্ধ অসীমের জন্য কত হয়? 4πr প্লাস একটা অর্ধবৃত্তের মন্ডের জন্য কত আসবে? এটা এটার জন্য আসবে, অর্ধগোলকের জন্য আসবে। এমনি গোলকের জন্য কত হয়? μ0I/2r হয়। তাহলে অর্ধগোলকের জন্য হবে কত? 4r। তাহলে এখান থেকে আমরা কত কমন নিতে পারবো? এখান থেকে কমন যাবে μ0I/4r। 4r কমন গেলে তাহলে এখান থেকে পাবো 1/π+1। তাহলে দেখো μ0I/4r 1/π+1, μ0I/4r 1/π+1। তাহলে এটা ডিরেকশন কি হবে? দেখো এই তারের দিকে যদি আমরা বুড়ো আঙুল রাখি তাহলে বাকি আঙুলগুলোর ডিরেকশন কি হয়? ভিতরের দিকে শো করে। যদি এই বরাবর আমরা বুড়ো আঙুলটা রাখি তাহলে বাকি আঙুলগুলো ভিতরের দিকে। আবার দেখো এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে যদি বুড়ো আঙুলটা রাখি, এদিকে বুড়ো আঙুলটা রাখি, তাহলে বাকি আঙুলগুলো আবার কোথায় দেখাচ্ছে? ভিতরের দিকে। তাই জন্য আমরা কি বলবো? ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটা হবে অন্তর্মুখী, ভিতরের দিকে। নেক্সট চলে আসে, একটা পরিবাহীকে যদি আহিত করা হয় তাহলে নির্দিষ্ট মানে কার্য সম্পাদন করতে হয়। এই কার্যের জন্য ওই প্রয়োজনীয় শক্তি পরিবাহীতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। তাহলে এটা আমরা জানি। এবার এখানে বলেছে একটা অন্তরিত ধাতব পাত্রে রাখা জল 3 ভোল্ট বিভবে আহিত আছে। এই পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, ফোঁটার ব্যাসার্ধ 1 মিলিমিটার, ফোঁটায় সঞ্চিত আধানের পরিমাণ। তাহলে বলো যে একটা গোলীয় ধারকের ধারকত্বের সূত্র হচ্ছে C সমান 4πε0r, এটা লেখা হয়। এবার এখান থেকে আমি যদি বলি C সমান 4πε0 এর মান কত হয়? 1/9 ইন্টু 10⁹9। আর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1 মিলিমিটার, মানে কত মিটার? না 10⁻³ মিটার, এত মিটার। তাহলে এখান থেকে ধারকত্বের কি পাবো? না 1/9, আর এই 9টা উপর হলে -12, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 10⁻12 ফ্যারাড। তাহলে এটা ধারকত্ব পেয়ে গেছি। এবার বলেছে সঞ্চিত আধান, তাহলে কিউ সমান কি লেখা হয়? সি ইন্টু ভি। তাহলে সি কত পেলাম? 1/9 ইন্টু 10⁻12। এবার ভি কত দেওয়া আছে দেখো, না 3 ভোল্টে আহিত করলাম। তাহলে 3 ভোল্টে যদি আহিত করি, 3 3 9 কাটলো, তাহলে 10⁻12 ভাই কত আসছে? এখান থেকে আমরা 3 পাচ্ছি, তাহলে 1/3 ইন্টু 10⁻12 পাচ্ছি। তাহলে 1/3 মানে কত হয়? এত কুলম। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এটার অ্যান্সার যে 3.33 ইন্টু 10⁻13 কুলম। এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর, 3.3 ইন্টু 10⁻13 কুলম। নেক্সট আছে আমাদের 27 দাগ, একটি তড়িৎ কোষ দ্বারা
একটি সমান্তরাল পাত ধারককে আহিত করা হচ্ছে। যতক্ষণ না সমান্তরাল পাত দুটির মধ্যে তড়িৎ বিভব তড়িৎ কোষের তড়িৎ চালক বলের সমান হয়, তাহলে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি এবং তড়িৎ কোষ দ্বারা কৃতকার্যের অনুপাত কি হবে? তাহলে চলো দেখে নেওয়া যাক কত দাগ হবে আমাদের 27 দাগ। তাহলে সঞ্চিত শক্তির ফর্মুলা কি হবে? ইউ সমান আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। ভি হচ্ছে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য। এবার ধারকটিকে যদি আমরা একটা কোষ দ্বারা তড়িৎ কোষ দ্বারা আহিত করছি, যতক্ষণ না কি হচ্ছে ভি সমান ই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার ধারকের তখন যখন ভি সমান ই হয়ে যাবে তখন ইউ সমান আমরা কি পাবো? হাফ সি ই স্কোয়ার। নেক্সট কি কৃতকার্য কি হবে না, কৃতকার্য ডাব্লু সমান এখানে কি বলবো, ই তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কিউ আধানকে যে কার্য করতে হয়, ডাব্লু সমান এখানে কি হয়ে যাবে? কিউ ই। আবার আমরা কি জানি কিউ সমান কি হয়? সিভি, এটা জানি। আবার এখানে কি আছে, আবার এইখানে বলেছে কি যেহেতু ভি সমানই তাহলে কিউ সমান এখানে কি বলতে পারি? সিই। তাহলে এখান থেকে বলো ডাব্লু সমান কি লেখা যাবে? কিউ সমান তো সিই, যেহেতু ভি সমান ই তাহলে কিউ সমান সি হলে ডাব্লু সমান কি হবে? কিউ এর জায়গায় সিই বসাও, তাহলে সিই ইন্টু ই মানে কত হয়ে যাচ্ছে? সিই স্কোয়ার। এবার এখান থেকে আমরা বের করে নিতে পারবো। দেখো ইউ আর ডাব্লুর অনুপাত চেয়েছে, তাহলে সঞ্চিত শক্তি আর কৃতকার্যের যে অনুপাত, তাহলে সঞ্চিত শক্তি কত? হাফ সিই স্কোয়ার, আর কৃতকার্য কত? সিই স্কোয়ার। তাহলে এদের অনুপাত করলে কত পাবো? সি স্কোয়ার ক্যান্সেল, তাহলে হাফ হবে এদের অনুপাত। তাহলে সঞ্চিত শক্তি আর কৃতকার্যের মধ্যে যে অনুপাতটা হবে সেটা হবে হাফ। সঞ্চিত শক্তি আর তড়িৎ কোষ দ্বারা কৃতকার্যের মধ্যে হবে হাফ। তাহলে এখানে মনে রাখবে যে ততক্ষণ পর্যন্ত আহিত করা হবে যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত তড়িৎ বিভব তড়িৎ কোষের তড়িৎ চালক বলের সাথে সমান হয়। তড়িৎ চালক বল মানে ই আর তড়িৎ বিভব মানে ভি, যতক্ষণ না পর্যন্ত ভি আর ই সমান হচ্ছে। নেক্সট চলে আসো পরের অঙ্ক। 10 মাইক্রোফ্যারাড একটা ধারক আছে, তাকে 30 ভোল্ট ডিসি প্রয়োগ করে আহিত করা হচ্ছে। এরপর ধারকটিকে 50 মাইক্রোফ্যারাড সম্পন্ন একটি অনাহিত ধারকের সঙ্গে সংযুক্ত করা হলো। আধান বন্টনের আগে আর পরে মোট সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? তাহলে ধরো প্রথম যে ধারকটা আছে, প্রথম ধারকটির ধারকত্ব কত ধরবো? সি1। সি1 সমান দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, মানে 10 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এর বিভব ভি1 সমান দেওয়া আছে 30 ভোল্ট। তাহলে সঞ্চিত শক্তি বি4 মানে আগে, সঞ্চিত শক্তি কত? হাফ সি1 ভি1 স্কোয়ার সমান কত পাবো? হাফ ইন্টু 10⁻⁻ ইন্টু 10⁻⁻6 ইন্টু 30 ইন্টু 30। তাহলে এটা করলে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি 30 মানে এটা হয়ে যাচ্ছে 900, আর এটা 5 আছে 45। 45 মানে 4.5 ইন্টু 10⁻³ জুল মতো। এটা আধান বন্টনের আগে। আধান বন্টনের পরে কি হলো? তাহলে দেখো এটা আধান বন্টনের পরে, আধান বন্টনের পরে, আর এটা হচ্ছে আগে। আধান বন্টনের পরে কি হলো না, প্রথম যে ধারক, প্রথম ধারকের আধান কত আছে? প্রথম ধারকের আধান আছে Q1 সমান C1 V1। C1 কত? 10 ইন্টু 10⁻⁻6 আর 30 ভোল্ট বিভব। তাহলে তাদের সঞ্চিত আধান হচ্ছে 300 ইন্টু 10⁻⁻6 কুলম্ব, প্রথম ধারকের আধান। দ্বিতীয় ধারকটির ধারকত্ব, দ্বিতীয় ধারকটির ধারকত্ব C2 সমান কত? 50 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। একবারে করে দিলাম 50 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। যেহেতু এটি অনাহিত ছিল
তাহলে এটা কি ছিল? অনাহিত। অনাহিত ছিল। তাহলে এর অনাহিত থাকার জন্য এর আধানটা কি ছিল? 0 ছিল। এবার যখন দুজনকে কি হলো? যুক্ত করা হলো। যুক্ত করা হলো কি? দুটো ধারক যুক্ত করা হলো ধারকদ্বয়কে। ধারকদ্বয়কে যখন যুক্ত করা হলো তখন কি হয়ে যাচ্ছে? টোটাল আধান কত হয়ে যাচ্ছে? কিউ টোটাল। এখন Q1 প্লাস Q2। তাহলে Q1 আধান আমরা পেয়েছি 300 ইন্টু 10⁻⁻6 প্লাস এটা তো 0। তাহলে এটার আধানটা হয়ে গেল এখন কত? 300 ইন্টু 10⁻⁻6। এবার বলো মোট ধারকত্ব কত হবে? সি টোটাল। সেটাও হবে কি? C1 প্লাস C2, কারণ দুটো সমান্তরাল আছে। তাহলে C1 হচ্ছে 10⁻⁻6 প্লাস এটা হয়ে যাচ্ছে 50 ইন্টু 10⁻⁻6। অ্যাকচুয়ালি 50 প্লাস 10 মানে 60 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। তাহলে আধান বন্টনের পর ভি কমন ভোল্টেজ কত হয়ে যাবে আধান বন্টনের পর? মনে রাখবে যে ভি টোটাল, সরি প্রথম হয় কিউ টোটাল। ভি সমান কি হয়? কিউ বাই সি। তাহলে কিউ টোটাল কত আছে আর সি টোটাল কত আছে তাদের অনুপাত, কিউ বাই সি। তাহলে কিউ টোটাল এখানে কত হয়েছে? কিউ টোটাল আমরা পেয়েছি 300 ইন্টু 10⁻⁻6 আর সি টোটাল পেয়েছি 60 ইন্টু 10⁻⁻6। তাহলে সমান 60 5 300। তাহলে এখন হয়ে গেল কি? কমন ভোল্টেজ 5। তাহলে এবার সঞ্চিত শক্তি এখন কত? ইউ হাফটা। তাহলে হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখন যত টোটাল আছে সি আর ভি টোটাল মানে ভি কমন, সরি ভি কমন হাফ সি ভি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু টোটাল সি এখন কত? 60 ইন্টু 10⁻⁻6 এবং ভি কমন কত? 5, 5 স্কোয়ার। তাহলে 25 হয়ে যাচ্ছে আর 2 3 60, 25 3 75 আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.75 ইন্টু 10⁻³ জুল। এটা হয়ে গেল ইউ আফটার। তাহলে দুটো শক্তি পাওয়া গেল। একটা পেলাম 0.75 আর একটা পেয়েছিলাম এখানে ইউ বিফোর 4.5 ইন্টু 10⁻³ তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে? 4.5 ইন্টু 10⁻³ আর 0.75 ইন্টু 10⁻³ জুল। তাহলে এটা হবে এটা সঠিক উত্তর। চলে আসো 29। যদি একটি সমান্তরাল পাত ধারকের বিভব প্রভেদ 20% বাড়ানো হয় তাহলে ওই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কতটা বাড়বে? তাহলে একই রকম ভাবে কোন ফর্মুলা ইউজ করব? ইউ সমান লেখা হয় হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে কিটা বাড়াতে বলেছে? দেখো এখানে বলেছে যে বিভব প্রভেদ 20% বাড়ানো হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ডেল্টা ইউ বাই ইউ ইন্টু 100%। তাহলে আমার ধারকটা দরকার নেই, শুধু বিভবটা দেখলে হবে 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। তাহলে 2 ইন্টু বিভব কত বাড়ানো হয়েছে? 20%। তাহলে 20 দুগুণে সঞ্চিত শক্তি কত হয়ে যাবে? ডেল্টা ইউ বাই ইউ বাই ইউ, তাহলে 40%। তাহলে এটা সমান্তরাল পাত ধারকের বিভব প্রভেদ 20% যদি বাড়ানো হয় সঞ্চিত শক্তির পরিমাণ কত বাড়বে? তো এটা হবে 40%। নেক্সট দেখো একটি আহিত ধারকের ক্ষেত্রে তড়িৎ স্থিতিশক্তি কি হবে? একটা আহিত ধারকের ক্ষেত্রে তড়িৎ স্থিতিশক্তি কি হবে না? দুটো যে পাত থাকে তাদের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত থাকে, দুটি পাতের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত থাকে।
তাহলে একটা আহিত ধারকের ক্ষেত্রে তড়িৎ স্থিতিশক্তিটা কি হয়, দুটো পাতের মাঝখানে সঞ্চিত থাকে, অর্থাৎ ধারকের পাতের আধানের কারণেই পাতের মধ্যবর্তী স্থানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রতেই কি হয়, শক্তিটা সঞ্চিত থাকে। এরপর বলেছে এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। দেখো পৃথিবীর মেরুতে বিনতি কোণ কত হয়, তাহলে মেরুতে বিনতি কোণ কত হবে, মেরুতে সবসময় মনে রাখবে বিনতি কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু ইউ হবে, এটা হবে ইউ। নেক্সট বলেছে যে পৃথিবীর বিষুব রেখায় বিনতি কোণের মান কত হয়, তাহলে এটা কিন্তু 0 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের কিউ। নেক্সট 33 মেরু শক্তির একক কি হয়, মেরু শক্তি, তাহলে দেখো চুম্বক ভ্রামক পিএম সমান কি লেখা হয়, কিউএম ইন্টু 12, কিউএমটাকে বলে মেরু শক্তি, তাহলে মেরু শক্তি সমান কি লেখা হয়, চুম্বক ভ্রামক বাই দৈর্ঘ্য। তাহলে চুম্বক ভ্রামকের একক কি হয়, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক কি হয়, মিটার। তাহলে এখানে একটা কেটে গেল মিটার, তাহলে অ্যাম্পিয়ার মিটার। তাহলে এটা কোন অ্যান্সার হবে আমাদের, না 33 হবে টি, 33 দেখো টি, অ্যাম্পিয়ার মিটার। নেক্সট বলেছে চুম্বক ভ্রামকের একক কি হবে, একটু আগে বললাম চুম্বক ভ্রামকের একক হয় অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, মানে এটা আমাদের হবে আর, চুম্বক ভ্রামকের একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের আর। আর এটা বলেছে যে 35 যে মিউ নট এর একক কি হবে, তাহলে মিউ নটের একক হবে কি, মিউ নটের একক হবে 35 আমাদের হেনরি মিটার ইনভার্স। কোথায় আছে দেখো, হেনরি মিটার ইনভার্স এস, তাহলে এটা হবে আমাদের এস। দাঁড়াও 29 অঙ্কটা যদি আরো একভাবে করা যেতে পারে, চলো 29 অঙ্কটা একবার দেখা যাক। ধারকের সঞ্চিত শক্তিকে আমরা বলি হাফ সিভি স্কোয়ার। এটা বলি, প্রথমে বিভবটা ধরছি ভি ছিল, পরে বিভবটা কি হলো 20% বাড়ানো হলো, 20% বাড়ানো হলো। তাহলে বাড়ালে এখন বিভবটা ভি টু বলছি, তাহলে আগের যা ছিল থাকবে, তার উপর 20% বাড়ানো হয়েছে, মানে কত হচ্ছে দেখো 0.2, মানে এখান থেকে পাচ্ছি 1.20 ভোল্ট, এটা ভি টু হচ্ছে। তাহলে নতুন যে শক্তিটা ইউ টু, আচ্ছা এটা হচ্ছে ইউ ওয়ান ছিল ধরো, তাহলে ইউ টুটা এখন কত হয়ে যাবে, ইউ টুটা হয়ে যাবে হাফ সি ভি স্কোয়ার, মানে এটা স্কোয়ার, এত স্কোয়ার, তাহলে এটা করলে কত পাবো, তাহলে এটাকে যদি আমি ভাবি 12 স্কোয়ার মানে তো 144, তাহলে ইউ টু সমান পাচ্ছি হাফ ইন্টু সি 1.44 ভি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে 1.44টাকে যদি বের করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের হাফ সিভি স্কোয়ার। এবার হাফ সিভি স্কোয়ার মানে আমরা কি জানি, সি ওয়ান, মানে সরি ই ওয়ান, জানি ইউ ওয়ান, তাহলে ইউ ওয়ান এটা বলতে পারি। তাহলে ইউ টু সমান হয়ে গেল 1.44, তাহলে বলো ডেল্টা ইউ মানে সঞ্চিত শক্তির যে পরিবর্তন বা বৃদ্ধি, তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান লেখা হবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ টু মাইনাস ইউ ওয়ান, তাহলে ইউ টু কত পেয়েছি 1.44, ইউ ওয়ান মাইনাস অফ প্রথমে ছিল ইউ ওয়ান, তাহলে বিয়োগ করলে কত আসছে 0.44 ইউ ওয়ান। তাহলে শক্তির শতকরা বৃদ্ধি, শক্তির শতকরা বৃদ্ধি, তাহলে শক্তি শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেল্টা ইউ বাই ইউ ওয়ান ইন্টু 100%, তাহলে ডেল্টা ইউ কত হয়েছে 0.44 ইউ ওয়ান, ইউ ওয়ান বাই ইউ ওয়ান ইন্টু 100%, তাহলে এইখানে এইটা এসে এখানে আসবে একটা 100, আর ইউ ওয়ান ক্যান্সেল, তাহলে কত হয়ে যাচ্ছে 100 ক্যান্সেল, মানে হয়ে যাচ্ছে 44%, তাহলে শক্তি শতকরা বৃদ্ধি 44%। তাহলে আমরা যেটা করলাম একটু আগে ওটা একটু ভুল হয়ে গেছে, তাহলে এটা করবে না তোমরা, এটা এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের ভুল হয়েছে, এরকম ভাবে এটা করা যাবে না। তাহলে এখানে আমরা কোনটাকে দাগ দেবো, এটাতে
এটা আমাদের 44% হবে, এটা সঠিক, মনে রাখো। তাহলে এই গেল আমাদের টোটাল 74 নম্বর যে পেজটা ছিল তার সমাধান। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।